কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ 40-এ বসে বলবেন পেয়েছি পেয়েছি। কথা ছিল একটি পতাকা পেলে পাতাকুরণীর মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে। কবি হেলাল হাফিজ তার একটি পতাকা পেলে কবিতায় এভাবেই দেশপ্রেমের কথা বলতে চেয়েছেন। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের শুক্রবারে নির্ধারিত বিষয় আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। বিজয়ের এই মাসে বীর মুক্তিযোদ্ধা, সকল শহীদ দেশপ্রেমিক বীর যোদ্ধাদের সশস্ত্র চিত্তে স্মরণ করছি এবং সম্মান জানাচ্ছি। এছাড়া আমি একই সাথে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানে নিহত এবং আহত সকলকে। আজ আমাদের সাথে এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অভিনেতা কামাল বায়াজিদ এবং আছেন অভিনেতা এবং থিয়েটার অ্যাক্টিভিস্ট কাজী রোকসানা রুমা। কেমন আছেন আপনারা? জি, ভালো ভালো। এনটিভির স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই কামাল বায়াজিদের কাছে আসতে চাই যে এই যে 25 অক্টোবর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ সভায় ফেডারেশন পুনর্গঠন ও সংস্কারের জন্য 5 সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছিল। জি, এবং মামুনুর রশিদ, মলয় ভৌমিক, আহমেদ ইকবাল হায়দার, নাদের চৌধুরী ও নাজির হাসান চুমকি ছিলেন তার আহ্বায়ক কমিটির সদস্য। কিন্তু কাজের পদ্ধতিগত সংঘাতের কারণ দেখে তারা অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন, সেটা কেন? আপনি জানেন কেন, গতকালও কিন্তু মিটিং হয়েছে মামুন ভাইয়ের সাথে। আচ্ছা, হ্যাঁ, মামুন ভাই কিন্তু কাজ করছেন। মানে কাজের পদ্ধতি, এটা যখন কাজ করতে যাবেন, কাজের তো বিভিন্ন রকম দ্বিমত হতেই পারে, কিন্তু কাজটা এগিয়ে নিয়ে যাওয়াটাই মূল কথা। মামুন ভাই সহ যে টিমটি আছে, যেটা সংস্কার বলি আমরা বা রিফর্ম বলি, তারা অত্যন্ত বিদগ্ধজন এবং আমাদের শ্রদ্ধেয় মানুষ। আমরাই হাউস থেকে প্রস্তাব করেছি তাদের নাম, তারা সসম্মানের সাথে সেই কাজগুলো করছেন। এবং আমরা যে আপনি জানেন যে 3 মাস 90 দিনের মধ্যে একটি নির্বাচন হবে ফেডারেশন, আমরা সেই পথে আগাচ্ছি। গতকাল মামুন ভাই সেই সভাটি করেছেন আমাদের সাথে। এবং আপনারা একটা জরুরি সভার মধ্য দিয়ে এই নতুন কমিটি ফর্ম করেছেন। জি জি, মানে সেটা কবে হয়েছিল এবং মানে কি কারণে আপনারা জরুরি সভা মানে করার প্রয়োজন মনে করলেন? 25 অক্টোবরের কথা বলছেন? না, এর আগে যখন আপনাদের মানে কমিটিটা তৈরি হলো এবং আপনারা প্রেস কনফারেন্স করলেন এবং ঘোষণা দিলেন। না, আমরা তো বোধহয় 25 তারিখে, আমাদের তার আগে একটি জানেন একটি শূন্যতা দেখা দিয়েছিল। জি, আমাদের যিনি চেয়ারম্যান ছিলেন লিয়াকত আলী লাকি, জি, উনি দুর্নীতি দমন কমিশনের আন্ডার মামলা মোকদ্দমায় উনি তারপরে সেই 5ই আগস্টের পট পরিবর্তনের কারণে উনি পালিয়ে গেলেন। ওনাকে খোঁজার চেষ্টা করা হলো বিভিন্ন সময় বিভিন্নভাবে, কিন্তু পাওয়া যায়নি। পরবর্তী পর্যায়ে যখন সারা দেশ থেকে এটি একটি মেয়াদ উত্তীর্ণ কমিটি, কিন্তু জি আমি সেটাই বলছি, আপনি সেটা জানেন যে মেয়াদ উত্তীর্ণ কমিটি হয়েছে, মেয়াদ শেষ ছিল জুন মাসের 2021 সালের। জি জি, কিন্তু পরবর্তী পর্যায়ে সেই কাজটি হয়নি, কোভিড কারণ, তারপর অন্যান্য কী কারণে সেটা দিয়েছেন। কিন্তু সারা দেশের একটি দাবি ছিল যে জরুরি একটি সভা এবং ফেডারেশনের নেতৃত্বের নতুন নেতৃত্বের পরিবর্তন। সেই অবস্থান থেকে কিন্তু তারা একটি সম্মেলনের জন্য আহ্বান জানান। এবং সেই আহ্বানটি, যেহেতু সাবেক চেয়ারম্যান ছিলেন না, তখন আমাদের জ্যেষ্ঠ যে লাকি নাম আপাকে দেখে সবাই মিলে বলল যে আপনি একটি সম্মেলন, জরুরি সম্মেলন। তার মানে কি এই যে পূর্বের কমিটি তখন মানে বিলুপ্ত হয়ে গেল? না, পূর্বের কমিটি বিলুপ্ত হয়নি। আচ্ছা, পূর্বের কমিটি বিলুপ্ত হয় না, এই কারণ তখন 3 মাসের সময় দেওয়া হলো। জি, আপনি জানেন যে সাধারণ পরিষদ কিন্তু সর্বময় ক্ষমতার অধিকারী। জি, সাধারণ পরিষদই বলল যে না, পূর্বের কমিটিতে কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, যে কাজ করবে কারা, অফিসকে চালাবে কারা, কমিউনিকেশনে কারা, অর্থের বিষয়গুলো কারা দেখবে। সে পূর্বের কমিটিকে 3 মাসের কাজের অনুমতি দেওয়ার পরে তারপরে নতুনভাবে যে আগামী 90 দিনের মধ্যে একটি সময় বেঁধে দেওয়া হচ্ছে, সেই সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। সেটা মামুন ভাই নেতৃত্বে যে একটি সংস্কার কমিটি আছে, এটা আহ্বায়ক মামুন ভাই, তার নেতৃত্বে এই নির্বাচনটি হবে। তাহলে কি আহ্বায়ক কমিটি থাকছে? মানে কমিটি তো থাকছে, অবশ্যই আছে। আপনি বলছেন যে গতকালকের মিটিং হয়েছে, মানে গতকালকের মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে আহ্বায়ক কমিটি থাকছে। হ্যাঁ হ্যাঁ, এটা সংস্কার কমিটির একজন আহ্বায়ক। আচ্ছা, ঠিক আছে, আমরা এই প্রসঙ্গে আবার আসছি। আমি একটু কাজী রোকসানা রুমার কাছে আসতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রুপ থিয়েটার ফেডারেশনের তেমন কোনো কার্যক্রম দেখা যায়নি এবং বিক্ষুব্ধ থিয়েটার কর্মীগণ যে প্ল্যাটফর্মটি তৈরি হলো, সেটার প্রয়োজনীয়তা আপনারা কখন অনুভব করলেন এবং কিভাবে সংগঠিত হলেন?
আচ্ছা, বিক্ষুব্ধ থিয়েটার কর্মী প্ল্যাটফর্মটা আসলে আমরা 2020 সালে একবার ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছিল। আমরা তখন এই ব্যানারটার আন্ডারে কিন্তু আমরা প্রতিবাদ সমাবেশ করেছি। নাট্যকলা ডিপার্টমেন্টের? না, নাট্যকলা না, ঢাকা ইউনিভার্সিটির অন্য এক ডিপার্টমেন্টের এক স্টুডেন্ট ধর্ষণের শিকার হয়েছিল। তারপরে আমরা বিক্ষুব্ধ থিয়েটার কর্মী নামে একটা সাংস্কৃতিক সমাবেশ করেছিলাম শিল্পকলার সামনে শাহবাগে। তো তারপরে ওটা ওভাবেই ছিল ওই নামে। তো এবার যখন এই আন্দোলন যখন শুরু হলো, তো আমরা যখন মনে করলাম যে যখন হত্যা হলো আসলে হওয়ার পর আমাদের যখন মনে হয়েছে যে প্রতিবাদ করা দরকার। এখন আমরা তো বিক্ষুব্ধ থিয়েটার কর্মী ব্যানারে তখন 2020 সালে যারা দাঁড়িয়েছিলাম তারাই সেই ব্যানারটা নিয়ে দাঁড়িয়ে গেছি। মনে হয়েছে যে এর সাথে যদি আরো কিছু মানুষ যুক্ত হয় তাহলে আসুক, কিন্তু এই ব্যানার এটাই থাকুক, কারণ আমরা বিক্ষুব্ধ হয়েছি যে ঘটনা ঘটেছিল আন্দোলনকে কেন্দ্র করে। যেভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সব জায়গায় যেভাবে পুলিশ মারছিল, ছাত্রলীগ গিয়ে মারছে ছাত্রদেরকে, এবং যখন হত্যাকাণ্ডটা ঘটলো তখন আমাদের মনে হয়েছে যে আমরা যাব এবং এই ব্যানারেই যাব, কারণ প্রত্যেকটা তো ইন্ডিভিজুয়াল দল, তো তাদের তো আসলে কোনো মোর্চা নেই। ফেডারেশনে, গ্রুপ থিয়েটার ফেডারেশনে যেহেতু নামছে না, সো আমরা পুরনো ব্যানারটা নিয়েই আমরা বিক্ষুব্ধ থিয়েটার কর্মীগণ ব্যানারই আবার আমরা প্রথম বোধহয় আমরা 18 তারিখে দাঁড়ালাম জাতীয় 19 তারিখ না, আমরা 18 তারিখে প্রথম 18 তারিখে দাঁড়িয়েছি, এবং সেটা সংসদ ভবনের সামনে একটা মানববন্ধনের মতো। এবং সেখানে শুধু বিক্ষুব্ধ থিয়েটার কর্মীর ব্যানারে যে কয়টা সংগঠন ছিল তারা না, এছাড়াও থিয়েটারের কিছু মানুষ, আরো অনেক মানুষ এসেছেন যারা বিচ্ছিন্নভাবে, কেউ হয়তো দলের কয়েকজন মিলে এসেছেন, এবং এর বাইরেও প্রচুর মানুষ আমাদের সাথে দাঁড়িয়েছিল ওই প্রতিবাদ সমাবেশে। মানে ওটাকে যদি বলি মানববন্ধন, পারফরমেন্সও হয়েছিল একটা। এই তো এরপরে আসলে মানে কি হলো, এই যে বিক্ষুব্ধ থিয়েটার কর্মীরা আমরা দেখলাম যে পরবর্তীতে আবার শিল্পকলায় আরো দুটো সমাবেশ আপনারা করেছেন, সেখান থেকে একটা আপনার একবার র্যালি করে আবার গেলেন আপনার প্রেস ক্লাবের ওখানে। তো এটা কি এখনো চলছে, এই যে আপনাদের যে আপনারা কি এখনো বিক্ষুব্ধ? আমি যদি একেবারে এক লাইনে বলতে চাই, আপনারা কি এখনো বিক্ষুব্ধ আছেন? আমরা বিক্ষুব্ধ, সমাজে যা কিছু অন্যায় হবে সেটার বিরুদ্ধেই আমরা বিক্ষুব্ধ হব, কিন্তু বিক্ষুব্ধ থিয়েটার কর্মী ব্যানারটা এটা আসলে যেটা হয়েছে যে আপনার এটার তো আর কোনো এরকম সাংগঠনিক একটা রূপ দেওয়া হয়নি, কিন্তু আমরা নামে এই বিক্ষুব্ধ যখন যে হবে তখনই সে আসবে। এখন বিক্ষুব্ধ কিনা যদি এই প্রশ্ন করেন, হ্যাঁ, এখনো এই সময় নানা কিছু ঘটছে, যেগুলোই অসঙ্গতি মনে হচ্ছে, যেগুলোই অন্যায় লাগছে, সেগুলোর বিপক্ষেই আমাদের অবস্থান থাকে, এবং আমরা নানা কারণেই আসলে বিক্ষুব্ধ। ঠিক আছে, আমরা এই প্রসঙ্গ ধরে আরো আলোচনা করব। আমরা একটু জানতে চাই, যেহেতু গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেলকে পেয়েছি, সো কিছু কথা তো বলতেই হয়। যে আমরা জানি যে 1980 সালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আবির্ভাব হয়, এবং বর্তমানে প্রায় 400-র অধিক নাট্য সংগঠনের সাথে যুক্ত, শত শত নাট্যকর্মী সারা দেশ জুড়ে। জুলাই আন্দোলনের সময় তারা কোথায় ছিল, বা কেন তাদেরকে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি? আপনার কি মনে হয়? জুলাই আন্দোলনে যদি বলেন, ব্যক্তিগতভাবে যদি বলেন, তাহলে কিন্তু অনেকেই ছিল। রুমা যেটা বললেন যে 18 থেকে যে সমাবেশ, সেখানে আমাদের ফেডারেশনের কয়েকজন নেতৃবৃন্দ ছিল, আব্দুল হালিম আজিজ সহ কয়েকজন। আমরা কিন্তু চাই, আমরাও কিন্তু বিক্ষুব্ধ যে সংগঠন যারা করেছে থিয়েটার, আমরা বিক্ষুব্ধ তাদের সাথে। থিয়েটারের সবাই তো আমরা ওই জায়গাটা একই, তো আমাদের ইস্যু, এর বাইরে আমাদের কোনো ইস্যু নেই। আমরা সে যখন বিক্ষুব্ধ হয়, আমি তখন কিন্তু বিক্ষুব্ধ হই একই কারণে। আর যদি বলেন যে আন্দোলন, সেই সময় রেজিম যে স্বৈর শাসকের দোসর লিয়াকত আলী লাকী, সে তার নেতৃত্বটা ছিল গ্রুপ থিয়েটার ফেডারেশন। তখন যে আমাদের ভারপ্রাপ্ত যে সেক্রেটারি জেনারেল ছিল চন্দন রেজা, সে বিটিভিতে যে ছাত্রদের আন্দোলনের বিপক্ষে যে কথা বলেছে, আচ্ছা, হ্যাঁ, তখন সেই কারণে গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রাতিষ্ঠানিকভাবে কোনো ভূমিকা পালন করতে পারেনি। কিন্তু গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ প্রচুর নাট্যকর্মী সারা দেশে, আমি ব্যক্তিগতভাবেও ছিলাম, আমাদের খন্দকার শাহ আলম সহ আরো যারা তাদের সন্তান, আমাদের সন্তানরা কিন্তু একই সাথে আমরা শহীদ মিনার বা বিভিন্ন প্রাঙ্গণে, আমি উত্তরায় থাকি, আমরা কিন্তু উত্তরাতে সেই জায়গাটাই কাজ করেছি। আমরা, আপনি সেটা বলতে পারেন সংগঠন করেনি কেন, কারণ সংগঠন করেনি লিয়াকত আলী লাকীর, শেখ হাসিনার দোসর লিয়াকত আলী লাকীর কারণে সংগঠনটা দাঁড়াতে পারেনি বা দাঁড়ায়নি। তো এটা কি নাট্যকর্মীদের এক ধরনের মানে দায়বদ্ধতার জায়গাটাও মানে কেন তৈরি হলো না আসলে এত বছরে? ও না, আপনি জানেন যে গ্রুপ থিয়েটার ফেডারেশন অবশ্যই আন্দোলনমুখী, যে কোনো সামাজিক আন্দোলন বলেন, আমরা বিভিন্ন রকমের আন্দোলনের সাথে জড়িত ছিলাম, অর্থাৎ স্বৈরশাসক এরশাদের আজকে ধরেন শিল্পকলা একাডেমি যে তৈরি হয়েছে, এটা গ্রুপ থিয়েটার আন্দোলন নাট্যকর্মীদের
আন্দোলনের ফসল। আন্দোলনের ফসল। সেই ক্ষেত্রে গ্রুপ থিয়েটার সবসময় আন্দোলনমুখী ছিল। কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে, যখন লিয়াকত আলী লাকী, সে মেধাবী নাট্যকার, নাট্যজন বলবো, যখন সে দুর্নীতির দিকে ধাবিত হয়ে গেল এবং স্বৈর শাসকের পৃষ্ঠপোষক হয়ে গেলেন, তখন কিন্তু শিল্পটা নড়ে গেল এবং যে গ্রুপ থিয়েটারের যে আন্দোলনমুখী ক্যারেক্টারটা সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। এবং আপনি নিজেও তো ভিকটিম হয়েছেন। হ্যাঁ, মানে সেই গল্পটা শুনতে চাই। সেই গল্পটা শুনুন, সেটা মজার গল্প। হ্যাঁ, সেটা হলো যখন ওনার সাথে আমার তাহলে সমস্যাটা কোথায়, একজন সেক্রেটারি জেনারেলের সমস্যাটা কোথায়? আমিও নির্বাচিত, উনিও নির্বাচিত। সমস্যাটা হলো উনি যখন ফেডারেশনের গঠনতন্ত্র মোতাবেক একজন লোক, মানে একজন পদধারী, যে সে 3 বারের বেশি নির্বাচন করতে পারবে না একই পদে। কিন্তু লিয়াকত আলী লাকী সেই জায়গাটাই আবার আসতে চাইলেন, ওইখানে গেল 1 নম্বর বাধা। 2 নম্বর হলো দুর্নীতি দমন কমিশনের যখন তার বিরুদ্ধে অভিযোগগুলো আসলো, আমি কিছু টেলিভিশনে তালাশ সহ কিছু সাক্ষাৎকার দিলাম এবং বললাম যে তার এই দুর্নীতি অবস্থাতে তদন্ত করা হোক এবং তাকে বললাম যেহেতু এইটা একটি নৈতিকতার প্রশ্ন, আপনি এই জায়গা থেকে পদত্যাগ করুন, আমরা লাকী আপাকে বা কাউকে এই জায়গায় সাময়িকভাবে করে রাখি। তো উনি রাজি হলেন না। তৃতীয়ত হলো কোভিডের সময়, এটা খুব দুর্ভাগ্যজনক, কোভিডের সময় যুক্তরাষ্ট্র থেকে আমাদের যারা সাংস্কৃতিক বন্ধু বান্ধব আছে নিউ ইয়র্কের থেকে মূলত তারা প্রচুর টাকা পাঠালেন এবং সেই টাকাটা লিয়াকত আলী লাকীর অ্যাকাউন্টে পাঠালেন। আচ্ছা, আমরা কিন্তু সেই জায়গায় চিঠিপত্র সবই ডকুমেন্টস আছে, আমরা বললাম সেই হিসাবটি দেন, টাকাগুলো কোথায়, ফেডারেশনে অ্যাকাউন্টেবিলিটিতে আসতে হবে। তো উনি এটা দিতে অপারগ হলেন। মানে আমার সাথে সম্পর্কটা ওইখানে গেলে। তারপর আপনার তনু হত্যা সহ আরেকটি মেয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলছিল লক্ষ্মীপুরে, নুসরাত হত্যা। এই দুইটা কিন্তু খুব আমাদের আলোড়িত করছে। আমার কন্যা সন্তান আছে, আমি কিন্তু খুব ব্যথিত হয়ে যাই। তখন আমরা যখন আন্দোলন শুরু করতে গেলাম, তো উনি কিন্তু দাঁড়ালেন না, উনি বললেন যে না, সমস্যা আছে। কিন্তু তারপরে আমরা কিন্তু এই বল তনুর জন্য একটি কাজ করে হলো পথনাটক পরিষদ, এবং আমরা বাচ্চু ভাই আমাদের দলনেতা, উনি কাজ করলেন। এবং ওই যে শারমিনের কথা বললেন, যে নুসরাতের জন্য আমরা কোথায় জায়গা পেলাম না, আপনার মনে আছে কিনা, শিল্পকলার গ্যারাজের মধ্যে, শিল্পকলা একাডেমির গ্যারাজের মধ্যে আমরা প্রতিবাদ করলাম, নিচে গ্যারাজের মধ্যে, কারণ উনি ওইসব জায়গাগুলো অ্যালাউ করছিলেন না। সেখানে আমাদের যারা নাট্যজন ছিলেন, কিন্তু এটা দুর্ভাগ্যজনক, এটা সত্যি কথা, আমাকে স্বীকার করতে অন্য কোনো উপায় অস্বীকার করব না আমি। কারণ গ্রুপ থিয়েটার ফেডারেশন দীর্ঘদিন সময় যে তার যে আন্দোলনমুখী চরিত্র সেটা হারিয়ে ফেলেছিল। আমরা চাই আগামী যে নতুন নির্বাচন হবে সেখানে নতুন নেতৃত্ব উঠে আসুক। মানে আমরা যাদের বয়স হয়ে গেছে তা না, একেবারে নতুন নেতৃত্ব আসুক, নতুনরা থিয়েটারকে কিভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশে গঠিত হবে সেই নেতৃত্ব আসুক। বাংলাদেশের উপযোগী থিয়েটার ভাবনা যেন সেই তৈরিটা হয়। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অভিনেতা কামাল বায়েজিদ, এবং আছেন থিয়েটার অ্যাক্টিভিস্ট এবং অভিনেতা কাজী রুকসানা রুমা। তো রুকসানা রুমা, আমরা দেখলাম যে সীমিত পরিসরে শিল্পকলা খোলা হলো এই কিছুদিন আগে, এবং বাছাইকৃত দল সেখানে নাটক করবে এই মর্মে একটি ছিল। কিন্তু আমার কথা হচ্ছে, সব নাটকের ডিজাইন তো বড় মঞ্চের উপযোগী না, সেই স্বাভাবিকভাবেই দল কিন্তু কমে আসলো এখানে। এবং সেখানে আমরা দেখলাম যে দেশ নাটকের নিত্যপুরাণ মাঝপথে বন্ধ হয়ে গেল, বা মানে দিতে বাধ্য করা হলো, এবং পরে আবার অন্য একটা তারিখে বাকি অর্ধেক নাটক চললো। এই ব্যথাই তো নাকি, মানে পুরোটাই চলেছে? হ্যাঁ, পুরো নাটক হয়েছে আবার পরে। হ্যাঁ। তো এই যে অবস্থা, মানে সেটাকে আপনি মানে কিভাবে দেখছেন? এই যে সীমিত অবস্থা থেকে আমরা কবে পরিত্রাণ পাবো? আচ্ছা, এটা তো শিল্পকলা একাডেমি ভালো বলতে পারে যে সীমিত অবস্থা মানে আসলে ওখানে আর্মি অবস্থান করছে। ডেফিনেটলি আমরা চাই যে ওখান থেকে আর্মি চলে যাক, কারণ আর্মির সারা বাংলাদেশের অনেক জায়গা আছে, বা ঢাকা শহরে অন্য জায়গা আছে, আর্মি অন্য জায়গায় গিয়ে তাদের ক্যাম্প করুক। শিল্পকলা একাডেমি বন্ধ রেখে আর্মির এখানে থাকাটা এটা খুব ভালো লাগছে না, আরামের বিষয় না। কারণ বাংলাদেশের সবকিছু চলছে, কোনো জায়গার কোনো কিছু বন্ধ নেই, কিন্তু শিল্পকলা একাডেমির 2টো হল বন্ধ রেখে একটা হলে নাটক চলছে, বাকি 2টো হল বন্ধ, এবং সব জায়গায় আমরা সংস্কৃতি কর্মীরা বা থিয়েটার কর্মীরা আমরা মুভমেন্ট করতে পারছি না। সো এইটা তার মানে দাঁড়ালো এই যে আপনার সব ঠিকঠাক মতো চলবে, কিন্তু শিল্প সংস্কৃতি ঠিকঠাক মতো না চলেও সীমিত আকারে চললেও চলা যায়।
তার মানে এই মানসিকতাটাই খুব খারাপ। এটা নিয়ে কি বিক্ষুব্ধ থিয়েটার কর্মীরা শিল্পকলার সাথে কথা বলেছে? না, শিল্পকলার সাথে তো হ্যাঁ, আমরা যতবার শিল্পকলা একাডেমির মহাপরিচালকের সাথে আমাদের কথা হয়েছিল, তিনি সমস্ত থিয়েটার কর্মীদের ডেকেছিলেন, সেসব জায়গায় এই আলোচনা উঠেছে। উনি বলেছেন যে আমরা চেষ্টা করছি, তখনও একটা হলও খুলে দেয়নি, তারপরে উনি ট্রাই করছেন। এখনো শুনলাম যে বোধহয় দ্বিতীয় ধাপে আরেকটা হল হয়তো খুলবে। কিন্তু আপনি একটু আগে যেটা বলছিলেন যে নিত্যপুরাণের কথা, নিত্যপুরাণ কিন্তু যেদিন বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেয়া হয়েছে, যেটাই বলেন, সেটা হয়েছিল অন্য একটা প্রেক্ষাপটে। পরের দিন যখন আবার নিত্যপুরাণের ডেট দেওয়া হয়েছে, নিত্যপুরাণ কিন্তু পুরোটাই হয়েছে, অর্ধেক নাটক হয় না, কাজে ওটা পুরোটাই হল পেয়েছে। কিন্তু আমরা ডেফিনেটলি চাই যে শিল্পকলা একাডেমি থেকে আর্মিকে সরিয়ে নেওয়া হোক, তাদের অন্য একটা জায়গা দেওয়া হোক, কিন্তু আমাদের শিল্পকলা খুলে দেওয়া হোক, কারণ সব নাটকের ডিজাইন আসলেই বড় হলটাতে করার মতো না। তবে যারা পারছেন, আবার মহিলা সমিতি আছে, মানে আমাদের দেখেন কোনো কিছুতে আবার আমাকে আটকে রাখা হচ্ছে এটা ভেবেও যদি আমরা ঘরে বসে থাকি বা আমরা যদি হাই হাই করতে থাকি, তাহলেও হবে না। আমাদেরও কিন্তু দায়িত্ব আছে যে আমরা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব। সো শিল্পকলা একাডেমি থেকে এটা বলাও হয়েছিল, আপনারা নতুন কোনো জায়গা যদি পান আমাদেরকে সেটা জানান, আমরা সেটার ব্যবস্থা করব, কথা বলবো। আমরাও সেই প্রস্তাবটা শিল্পকলা একাডেমিকে দিতে পারিনি, সো আমাদেরও দায় থাকে সেটা দেয়া, এবং মহিলা সমিতিতে তো নিয়মিত শো চলছেই। কিন্তু এখানে আবার এটাও শুনেছি যে বড় হলটাতে, শিল্পকলা একাডেমিতে রেগুলার সবাই হল নিচ্ছেও না, হয়তো এই কারণেই যে সবার আর আসলে ওরকমের ডিজাইন না, সেটার জন্য। সেক্ষেত্রে মহিলা সমিতির ক্ষেত্রে তো কখনোই কোনো বাধা ছিল না বা বন্ধ ছিল না? না, মহিলা সমিতি তো ঠিকঠাক মতোই চলছে, ওখানে আর্মি নেই যেহেতু। তো সেই জায়গা থেকে সেক্রেটারি জেনারেল হিসেবে কি আপনি মানে আমাদেরকে এই প্রশ্নটা একটু উত্তর দিতে পারেন যে আসলে শিল্পকলার সাথে আপনাদের কি ধরনের আলোচনা হয়েছে বা কবে নাগাদ এই যে সীমিত অবস্থা থেকে আমরা মুক্তি পাচ্ছে? রুমার কথার সাথে আমি একমত পোষণ করছি, শি ইজ রাইট, যে সে যেই দাবিটা করেছে যে আর্মি শিল্প সংস্কৃতি কেন সীমাবদ্ধতা সংকুচিত হবে। জি, সবকিছু তো চলছে, গার্মেন্টস আপনার খোলা, সবকিছু খোলা আছে। আমরা সেটা চাই, দেশ স্বাভাবিক হোক, আমরা সংস্কৃতি চর্চাটা করি বাধাহীনভাবে। আমরা এর মধ্যে গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে 3 দিন আগে যে শিল্পকলার ডিজির সাথে বসছিলাম, ওনাকে আমরা বলেছি যে যেই দাবিগুলো রুমা করলো সেটাই আমরা বলেছি যে এক্সপেরিমেন্টাল হলটা খুলে দেওয়া দরকার, জরুরি, অন্তত জরুরিভাবে। তো উনি কথা দিয়েছেন যে অতি দ্রুত এক্সপেরিমেন্টাল হলটা খুলে দেবেন। আর প্রশাসনের যে বিষয়গুলো আছে, যেখানে সেনাবাহিনী বা আছে রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে, সেটা উনি আলোচনা চলছে। আমরা প্রত্যাশা করছি যে শিল্পকলা সে স্বাভাবিকতা ফিরে আসবে, কারণ আপনি জানেন দর্শক কমে যাচ্ছে, কারণ দর্শক তো মানে কোনো বিপদ মনে করছে যে এখানে আর্মি আছে বা এখানে কোনো একটা কিছু নিরাপত্তাহীনতা, মানে আর সাধারণ দর্শক ঢুকতে পারছে না টিকিট ছাড়া। মানে এই যে একটা লোকের তো শিল্পকলা ঢোকার পর হঠাৎ মন চায় একটু নাটক দেখি, তখন সে একটা টিকিট ক্রয় করে, কিন্তু এখানে তো টিকিট ক্রয় করা ছাড়া কেউ ঢুকতে পারছে না। মানে এই যে মানে আমলাতান্ত্রিক এই জটিলতার মধ্যে পড়ে গেছে। আমরা প্রত্যাশা করি যে সামনে এই যে ডিসেম্বর মাস, এখন এই ডিসেম্বর মাসে শিল্পকলা আমরা অলরেডি আমরা বলেছি, আমরা কি বলে সাংস্কৃতিক উপদেষ্টার সাথে দেখা করেছি, তাকে বলেছি যে ডিসেম্বরের মধ্যে শুধু ঢাকা শিল্পকলা না, বিভিন্ন দেশের শিল্পকলাগুলো খুলে দেন, কারণ আপনি জানেন যে 28টি শিল্পকলা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, সে তারা মেরামতের কাজ শুরু করেছে খানিকটা। আমরা বলছি এটা অতি দ্রুত, এবং ডিসেম্বরে আমাদের ম্যাসিভ প্রোগ্রাম নিতে হবে। শুধু গ্রুপ থিয়েটার ফেডারেশন বলে কোনো কথা না, সংস্কৃতির সমস্ত প্রতিষ্ঠানকে যে তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে, মানে একেবারে বাধাহীনভাবে। জি, আর শিল্পকলা মানে শিল্পকলাতে শুধু নাটক হয় না, বা অন্যান্য আপনার কালচারাল অ্যাক্টিভিটিস তো হচ্ছে, তাই না? তো কাজী রুমা, আমি আপনাকে এই প্রশ্নটা করতে চাই যে একই ব্যক্তি ফেডারেশনের সভাপতি, আবার শিল্পকলা একাডেমির মহাপরিচালক, এবং তাও প্রায় টানা 11 বছর। তো এই যে ক্ষমতা আঁকড়ে থাকার এই যে আপ্রাণ চেষ্টা, এবং এখান থেকে এটা প্রমাণ হয় না যে সরকার, ওই সময়ের সরকার, বা আমি যদি বলি যে বিগত স্বৈরাচারী সরকারের কথা যদি বলি, সরকার কি ভিন্ন মত বা দলদাস না হলে কাউকে ক্ষমতায় বসাতে ভয় পেত? এটার ইঙ্গিত দেয় এটা? আরেকবার, ভিন্নমত না হলে ক্ষমতায় বসাতে ভয় পেত? হ্যাঁ, যে মানে সরকার মানে ভিন্নমতকে ভয় পায় কিনা, সেটা একটা জায়গাটা যে দলদাস না হলে কাউকে বসাবে না, এরকম কিছু না। এই যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং হচ্ছে আপনার গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান, এই দুটোই তো সাংঘর্ষিক পদ। কারণ গ্রুপ থিয়েটার ফেডারেশন যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নিয়েছে, বা থিয়েটারের আমরা সাধারণত যেটা বলি সমাজ পরিবর্তনের কথা বলি, নানা রকম স্লোগান আছে, তো এটা মানেই কিন্তু সবসময় রাষ্ট্র বা সরকার যে অবস্থানে থাকছে, সরকারের দ্বারা সবসময় মানবাধিকার লঙ্ঘন হয়, এবং থিয়েটার দলগুলো বা শিল্প সংস্কৃতির সাথে যুক্ত মানুষেরা সবসময় মানবাধিকারের পক্ষে বলবে, মানেই আপনার সরকারের বিপক্ষে তার অবস্থান চলে যায়। তো সেই দুটোর যখন প্রধান একই ব্যক্তি হন, এর মানে আপনাকে বুঝতে হবে যে সরকার এটা পরিকল্পিতভাবে চেয়েছেন যে শিল্পকলা একাডেমিতে যিনি সরকারি পজিশনে আছেন তিনি বেসরকারের প্রধানে থাকেন, তাহলে কি হয়, ওনার প্রভাবটা উনি সব জায়গায় প্রভাবিত করতে পারেন।
আমি একটা কথা বলি যে দেখেন, একটা নাচ, একটা গান, এটাই না একজন একজন মানুষ করলে কিন্তু হয়ে যায়। আপনি নাচ করলেন, আপনি একটা ক্যাসেট প্লেয়ার ছেড়ে দিয়ে আপনি করতে পারেন, আপনি একটা হারমোনিয়াম বাজিয়ে আপনি একটা গান গাইতে পারেন। থিয়েটার কিন্তু একার কাজ না। থিয়েটার মানে মিনিমাম আপনার 4টা 5টা 6টা মানুষ লাগেই। তো আপনি যদি ধরেন 10টা, আমি কাউকে ছোট করে বলছি না, আমি শুধু গঠন প্রক্রিয়ার কথা বলছি। একটা মানুষ নাচছে, এরকম যদি 10টা সংগঠন থাকে মানে 10 জন মানুষ, আর যদি 10টা থিয়েটার সংগঠন থাকে মানে 4 জনও যদি মিনিমাম হয় 40 জন মানুষ। তার মানে শক্তিটা কোথায়, বুঝতে পারছেন? এই শক্তি যদি কখনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, সেটা সরকারের বিরুদ্ধেই তো যাবে। তো সেটা ভয় পায় সরকার। ফলে কি হয়েছে, এইটাকে এই যে 40 জন মানুষকে চাপিয়ে রাখার জন্য সরকারের এই যে পলিসিটা ছিল না, এই যে শিল্পকলা এবং ফেডারেশন দুটোরই প্রধান একই ব্যক্তি, এইটা খুব ইন্টারেস্টিং। এবং এগুলো যে আমরা বুঝেছি, সেটা সরকার বুঝেছে কি বোঝেনি, সরকার তো ডেফিনেটলি বোঝে। এবং ফলে কি হয়েছে, শিল্প সংস্কৃতির সব জায়গায় একটা বন্ধাকরণ হয়েছে, মানে সব জায়গায় বন্ধাত্ব চলে এসেছে। আপনার দেখেন থিয়েটার ফেডারেশন যে রকম ভাবে কাজ করার কথা সেই জায়গাগুলো হয়নি। ফেডারেশন কেন এই সময়টাতে, এই যে দীর্ঘ একটা সময় 11 বছর ধরে কেন এই ধরনের চাপ সৃষ্টি করতে পারলো না? এটা কি ফেডারেশনের ব্যর্থতা না? না, কারণ হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো ওইখানেই। শিল্পকলার চেয়ারম্যান যিনি আছেন, এবং এটা এখানে কামাল ভাই আছেন, এটা কামাল ভাইদেরও দায় আছেন। কামাল ভাইয়ের একজন চেয়ারম্যান যিনি শিল্পকলা মানে ফেডারেশনের চেয়ারম্যান, তার কথাটাই সবসময় মেনে নিয়েছেন। তাকে যে কখন, আমি জানি না তারা ভেতরে বসে তাদের মিটিংয়ে কি হয়েছে, কিন্তু এতজন মানুষ, সারা বাংলাদেশের এতগুলো সংগঠন সবাই মিলে একজন চেয়ারম্যানের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি যে তুমি যেটা করছো সেটা ভুল, বা হচ্ছে আমাদের ফেডারেশনের গঠন প্রক্রিয়া এরকম, আমাদের চরিত্রটা এরকম, আমরা এভাবেই মুভ করব। সেই জায়গাটা যখন উনি চাপিয়ে রাখেন, এবং ওনার কারণেই এটা চেপে থেকেছে বুঝি, এবং পুরো ফেডারেশন আসলে তার সুরেই কথা বলেছে। এটা ফেডারেশনের সবাইকেই দায় নিতে হবে। কামাল ভাই 2 বছর হয়তো মাঝখানে ছিলেন না, কিন্তু তার আগে তো কামাল ভাই তার মানে ছিলেন। কারণ কামাল ভাই, আমি ইন্ডিভিজুয়াল কামাল ভাইকেই বলছি না, আমি ফেডারেশনের পুরো কমিটির কথা বলছি, ফেডারেশনের যারা মেম্বার তাদের কথা বলছি। এই পুরোটা দায় আসলে ফেডারেশনকে নিতে হবে। এই যে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সরকারের নানা রকমের হচ্ছে অন্যায় অবিচারের বিরুদ্ধে যে তারা দাঁড়াতে পারেনি, তাদের যে চরিত্রটা তারা বলছেন, যে কামাল ভাই বলছিলেন যে আমাদের আন্দোলনমুখী একটা চরিত্র বা হচ্ছে প্রতিবাদী চরিত্রটা হারিয়েছে, এর কারণ একটাই, কারণ উনি শিল্পকলার মহাপরিচালক ছিলেন। ওইটা যদি না থাকতেন, উনি যদি শুধু ফেডারেশনের হতো তাহলে সমস্যা হতো না, বা উনি যদি শুধু শিল্পকলার থাকতেন, ফেডারেশনের না হতেন, তাহলে হয়তো আশা করি যে ফেডারেশন অন্য একটা ভূমিকায় থাকতে পারতো, যেটা তারা আসলে করেনি। এটা কিন্তু তাদেরই ব্যর্থতা, পুরো ফেডারেশনেরও ব্যর্থতা। লাকি ভাইকে কেন রেখেছে তারা আমি জানি না, কেন নির্বাচনে, এবং সারা বাংলাদেশের এতগুলো মানুষ, তার মানে থিয়েটারের মানুষজন কোন জায়গায়, কোন মোহে, কোন নেশায় যে একদম বুঁদ হয়েছিল, যে ইলেকশনও যখন হয়েছে তখনও তারা হচ্ছে ইলেকশন ভোট অন্য কাউকে দিতে পারেনি। এবং একটা ভোটের রাজনীতি ছিল বলাও যায়, বাইরে থেকে আসে এমন অনেক দল আছে ফেডারেশনের মধ্যে, আমরা শুনেছি যে যারা হয়তো নিয়মিত নাট্যচর্চার সাথে ওভাবে যুক্ত নেই, কিন্তু তারা ভোটার বলে তারা থেকে গেছে, ফেডারেশনের মেম্বারও আছেন। সো তাদের কি ভোটটা দরকার হয়েছে। তো এই যে ভোটের সংস্কৃতি থেকে যদি বেরিয়ে না আসে গ্রুপ থিয়েটার ফেডারেশন, ভবিষ্যতে যারা আসবেন নির্বাচনের মাধ্যমে, তারা যদি এই একই রকমের চর্চা করে না, সারা বাংলাদেশের থিয়েটারের মানুষের মধ্যে প্রচুর হতাশা দেখেছি। আমার রিসেন্ট আমি 12টা জেলা শহরে ঘুরেছি একটা কাজের জন্য, আমি দেখেছি তারা কি পরিমাণ হতাশ, তারা দিক খুঁজে পাচ্ছে না, তারা সামনে একজন মানুষ দেখতে পাচ্ছে না, একটা সংগঠন দেখতে পাচ্ছে না। আপনি জানেন থিয়েটারের অনেকে বলছে গ্রুপ থিয়েটার ফেডারেশনের দরকার নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই একটা থিয়েটারের একটা মোর্চা দরকার, সেটা গ্রুপ থিয়েটার ফেডারেশনই হোক না। কিন্তু এখন গত অনেক বছর যাবৎ ফেডারেশন যে প্রক্রিয়ায় চলেছে বা যেভাবে আমরা তাদেরকে দেখেছি, সেই জায়গা না, সেখান থেকে বেরিয়ে যদি নতুন জায়গায় পৌঁছতে না পারে, তাহলে বিশেষ করে তরুণরা তাদেরকে একটা দিক নির্দেশনা যদি না দিতে পারে না, তাহলে পথ হারাবে আরও মানুষ। এবং সারা বাংলাদেশের অনেক জায়গায় থিয়েটার দলের মধ্যে যে ফ্রাস্ট্রেশন দেখেছি, এইটা নিয়ে থিয়েটার খুব বেশি দূর আগাতে পারবে না, কিন্তু এখন জাগানোর সময়। কিন্তু তো আমরা দেখলাম যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ মামুনুর রশিদকে সাময়িকভাবে মঞ্চে উঠতে না ওঠার অনুরোধ করলেন। তো আমার কথা হচ্ছে যে মহাপরিচালকের মতো একটি পদ থেকে এরকম নতজানু অবস্থান কেন হচ্ছে বারবার, সেটা একটা মানে প্রশ্ন থেকে যায়। আর একটা হচ্ছে যে এই যে আপনি বলছেন যে সংস্কারের যে জায়গাটা, আগামী মানে ফেডারেশনের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যে সংস্কার, এটা নিয়ে আপনি কতটা আশাবাদী, একেবারে ছোট্ট করে বলবেন। রুমার কথার সাথে একটু ইঙ্গিত দিয়ে বলতে হবে, লিয়াকত আলী লাকি শিল্পকলার ডিজি, কিন্তু সে তো নাটকের শুধু লোক না। জি, ডিজি যখন থাকে তখন সে কিন্তু নৃত্য, কলা, সঙ্গীত, তারা কিন্তু কেউ কোনোভাবে, তারা তো পৃষ্ঠপোষকতা করছে লাকিকে, তারা কিন্তু সরাসরি পৃষ্ঠপোষক। বহু নৃত্যশিল্পীর নাম বলতে পারবো, সঙ্গীত শিল্পী বলতে, বহু নাটকের দলের নাম বলতে পারবো যারা ফেডারেশন ভুক্ত নয়,
তারাও কিন্তু লাকির পৃষ্ঠপোষকতা করেছে। তারা বিভিন্ন সময় লাকির থেকে অর্থ নিয়েছে, বিভিন্ন এনএসডি গেছেন বা বিভিন্ন জায়গায় গেছেন, লাকির থেকে সরাসরি অর্থ নিয়েছে। লাকির থেকে অর্থ নিয়েছে নাকি শিল্পকলা থেকে? না, লাকির থেকে। হ্যাঁ, লাকির থেকে। কারণ লাকি যেই অর্থটা কোথায়, লাকি সেই অর্থটা কোথায় দিয়েছে, কোন খাতে? আপনি ধরেন শিল্পকলাতে কোনো বিদেশে ট্যুর করার জন্য আলাদা কোনো শিল্পকলার বাইরে কোনো নাই, কিন্তু আপনি খাত নেই, এটা হিসাবে শিল্পকলা হিসাবে অনুযায়ী আমরা দেখেছি লাকি সাহেব টাকা দিচ্ছে ভিন্ন খাত থেকে। এখন ধরেন শিল্পকলা ফেডারেশন যেই দায়িত্বগুলো পালন করে, আমরা বলেছি শুরুতেই যে ফেডারেশন কিন্তু তার সংগ্রামী ভূমিকা হারিয়ে ফেলেছে কিছু লোকের কারণে, এটা আমি স্বীকার করেছি। কিন্তু ফেডারেশন যে আগামীতে কাজ করবেন, নতুন নেতৃত্ব আসবে না তেমন না, কিন্তু হতাশা থাকে সবাই, সারা দেশের সমস্ত সাংস্কৃতিক কর্মী হতাশা আছে। এটা শুধু থিয়েটার বলে না, একটা আবৃত্তি করতে জায়গা পাচ্ছে না। কিন্তু আমরা মনে করছি যে চাপ প্রয়োগ করতে সরকারকে সাথে। আমি অত্যন্ত দুঃখিত যে অনুষ্ঠান আমরা একেবারে সময় স্বল্পতার জন্য আলোচনা করতে পারলাম না। আমরা নিশ্চয়ই পরবর্তী আবার যে কোনো একদিন আপনাকে নিয়ে বা আমাদের মানে এই বিষয়ে কথা হবে। ধন্যবাদ আপনাদের। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি। আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।